কী বলেছে দেখো এরপর HCl, তাহলে HClকে আমরা কি বলছি, একক্ষারীয় অ্যাসিড বলছি। কেন? যে HCl জলীয় দ্রবণে বিজিত হয়ে একটা মাত্র H+ আয়ন দেবে। H2SO4কে আমরা কি বলেছিলাম, দ্বিক্ষারীয় বলেছিলাম। ঠিক আছে, বেশ। তাহলে এবার প্রথমে যেটা বলে দিয়েছে আবার সেই একই রকম, আমরা প্রথম দিকে যখন H2SO4 পড়েছিলাম তখন দেখো কার্বনেট এবং বাইকার্বনেটের সাথে রিয়াকশন করেছিলাম, তাই না? তাহলে এবার আবার সেই কার্বনেট এবং বাইকার্বনেট যৌগের সাথে আমরা কী করবো, রিয়াকশন করাবো। তাহলে তোমরা সবাই লিখবে আমার সাথে সাথে যে কার্বনেট নিলাম CaCO3, যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। সবাই লিখে ফেলো, সবাই লিখে ফেলো কার্বনেট। আর তার সাথে কী হয়েছে, HCl এর পরিমাণ একটু বেশি নেওয়া হয়েছে, সেই জন্য 2HCl লিখেছো ওরা। ঠিক আছে, বা তুমি ব্যালেন্স বাদ দাও, তুমি এরকমভাবে লেখো। এটাকে আমরা ভাঙবো, কীভাবে ভাঙবো, এটাকে আমরা ভাঙবো, এটা জিনিস মনে রাখবো যে ক্যালসিয়াম কার্বনেটকে যখন ভাঙা হয়, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটকে যখন ভাঙা হয় তাহলে এরকম উৎপন্ন হবে, CO3 2- হবে। ঠিক আছে, কার্বনেট মূলক যদি থাকে তাহলে পাওয়ারে কী আসবে গো, 2 আসবে। ঠিক আছে, সালফেট মূলক যদি থাকে তোমরা বলবে যে স্যার আপনি বলেছিলেন যে ক্যালসিয়াম এখানে একটা আছে, হিসাব মতো একটা মাইনাস হওয়ার কথা, তাই না? কার্বনেট মূলকের ক্ষেত্রে হয় না, দুটো মাইনাস হয়। তার লজিক প্রুফ আছে। কেন প্রুফ আছে দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি। এদিকে তাকাও, দেখে নাও, তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি নিয়মটা কি। ক্যালসিয়ামকে যদি আমরা বলি, ক্যালসিয়ামের ক্ষেত্রে কত হয় বলো তো, প্রোটন সংখ্যা 20। তোমরা এর ইলেকট্রন বিন্যাস করেছিলে, সেটা হচ্ছে 2 8 8 8 16 16 দিয়ে 18 18 দিয়ে কত গো, 2। যোজ্যতা কত, যোজ্যতা হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, তাহলে কোনো একটা মৌলের যদি যোজ্যতা 2 হয়, যেমন আমি যদি তোমাকে বলি ক্যালসিয়ামের যোজ্যতা কত হলো, তাহলে 2 হলো। তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা 2 বলেই কার্বনেটের মাথায় কত আসবে, 2- হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। ঠিক আছে, ক্যালসিয়ামের যোজ্যতা 2 বলেই কার্বনেটের মাথায় কত আসছে, 2- আসছে। ঠিক আছে, এটা হচ্ছে মেন পয়েন্ট। আমরা যেটা করছিলাম এরকমভাবে, সেটা তুমি ধরে নিতে পারো যে এরকমভাবে হয়, কিন্তু সব ক্ষেত্রে আবার ট্রু হয় না। এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। ঠিক আছে, যে ক্যালসিয়ামের যোজ্যতার উপরে নির্ভর করে যে কার মাথায় কত চার্জ আসবে না আসবে, সেটা হচ্ছে যোজ্যতার উপরে নির্ভর করে। যেমন ক্যালসিয়ামের যোজ্যতা কত গো, 2। ঠিক আছে, বাইরের কক্ষের যেটা ইলেকট্রন, সেটাকে আমরা যোজ্যতা কক্ষের ইলেকট্রন বলি। তাহলে এখানে দেখো 4-এর নিচে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সেটাকে বলে যোজ্যতা। তাহলে যে যোজ্যতার জন্য এই যোজ্যতার জন্য এখানে কত আসবে, তোমার 2 আসবে, 2- হলো। তাহলে এখানে কী হয়ে গেল, 2- হলো। তাহলে এখানে তুমি কী করবে বলো, একটাই মূলক আছে না CO3, সেই জন্য কী হলো বলো, প্লাস। ব্যালেন্স করার জন্য কী করবো, প্লাস দেবো, 2 হয়ে গেল। ঠিক আছে, HClকে একটু আগে চোখের সামনে ভাঙলাম, তাহলে কী হলো, H+ এবং Cl-। তুমি একটা জিনিস আমাকে বলো ভালো করে, যে এর আগের দিন আমি বলেছিলাম যে যতগুলো ক্যাটায়ন থাকবে ঠিক ততগুলো অ্যানায়ন হতে হবে, নাহলে হবে না রিয়াকশান। ঠিক আছে, যতগুলো ক্যাটায়ন থাকবে ততগুলো অ্যানায়ন হতে হবে, নাহলে কিন্তু হবে না রিয়াকশান। এখানে আমরা বলেছিলাম যে প্লাসের সাথে এদিকার প্লাসের সাথে মাইনাস যাবে। তাহলে এখানে কটা ক্যাটায়ন আছে গো, একটা। এখানে কটা অ্যানায়ন আছে, একটা। তাহলে আমরা কী করবো, এখানে 2 দিয়ে এখানে সমান করে নেব। বুঝতে পারলে, এখানে 2 দিয়ে এখানে সমান করে নিলাম। লজিক আছে, সবগুলোতে লজিক আছে, কিন্তু এমনি এমনি কিন্তু হবে না। কিছু কিছু জায়গায় আমি হয়তো ফেল হয়ে যাব, আমি তোমাকে বোঝাতে পারবো না, কিন্তু ওটা 1% কিন্তু বেশিরভাগ জায়গায় তুমি এরকমভাবে করতে হবে তোমাকে। যদি মুখস্থ করো তাহলে জীবনে করতে পারবে না, জীবনে কেমিস্ট্রি শিখতে পারবে না। ঠিক আছে, তাহলে কী পেলাম বলো, এখানে এটার সাথে যদি এটা যুক্ত হয় তাহলে এটাকে লিখবো কী করে, Ca, দেখো CaCl2, কটা ক্লোরিন নিয়েছি, দুটো না, আর এখানে দেখো 2C, এখানে তো চার্জের জন্য ব্যালেন্স করা হয়েছে, তাহলে CaCl2। ঠিক আছে, তাহলে CaCl2 হয়ে গেল। প্লাস আমি তোমাকে এর আগের দিন বলেছিলাম, হ্যাঁ এর আগের দিন বলেছিলাম যে কার্বনেট মূলক যদি থাকে তাহলে চোখ কান নাক বন্ধ করে কী করবে, কার্বন ডাইঅক্সাইড লিখবে। ঠিক আছে, কার্বনেট মূলক থাকলে কী হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড দেবে। আর এখানে কার্বনেট মূলক থাকার জন্য কার্বন ডাইঅক্সাইড তো পেলাম, এখানে একটা অক্সিজেন থেকে গেল না, আর এখানকার হাইড্রোজেন একে অপরের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে। বেশ, কত সুন্দর রিয়াকশন হয়ে গেল দেখো তো। তোমাকে কি এবার আমরা রিয়াকশন করব, দেখো কার্বনেট তো হলো, এবার বাইকার্বনেট একটা লবণ নিচ্ছি, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। এর আগের দিন তোমাকে বলেছিলাম যে কার্বনেট থাকা মানে কী হবে গো, 2- হয়ে গেল। আচ্ছা, এখানে কি হয়ে যাচ্ছে, এখানে NH একসাথে আমরা কি বলছি, প্লাস বলছি, তাই না? এবার এখানে কিন্তু দুটোতে কি আছে, প্লাস আছে, এর মাথায় তো প্লাস আছে, এর মাথায় প্লাস আছে, তাহলে দুটো প্লাস হচ্ছে না, দুটো প্লাস, এখানে দুটো মাইনাস কী হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, এবার যদি HClকে ভাঙা হয় তাহলে HCl ভাঙবে কীভাবে, H+ এবং Cl-। এবার বলো ক্যাটনের সাথে অ্যানোয়ন যাবে, তাই না? ক্যাটনের সাথে অ্যানোয়ন যাবে, তাহলে হিসাব মতো তুমি বলেছো স্যার এইচের সাথে, দেখো এখানে ক্যাটনের সাথে অ্যানোয়ন যাওয়া মানে আমরা কী করলাম, HCl নেওয়া আছে। ঠিক আছে, সোডিয়ামের সাথে ক্লোরিন আসবে ফার্স্ট। এবার কেন আসবে, কারণ সবসময় ধাতু এবং অধাতুর মধ্যে রিয়াকশান বেশি হয়। ঠিক আছে,
ধাতু এবং অধাতুর মধ্যে রিয়াকশন বেশি হয়। তুমি বলবো যে এইচটা তো এর সাথে রিয়াকশন করে নেওয়ার কথা ছিল, HCl উৎপন্ন করে দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগে সোডিয়াম গিয়ে হাজির। কারণ সোডিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে গিয়ে অধাতু। এর মধ্যে ধাতুর বৈশিষ্ট্য আছে, কিন্তু সোডিয়াম আগে যাবে, সোডিয়ামের সাথে ক্লোরিনের রিয়াকশন করে কি উৎপন্ন করে নেবে, সোডিয়াম ক্লোরাইড হলো। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড পেলাম। আর কার্বনেট মূলক থেকে কী পাবো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো। আর এখানকার অক্সিজেন এই যে হাইড্রোজেনগুলোর সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে। কোনো কিছু মুখস্থ নেই, জাস্ট একবারে নর্মাল রিয়াকশন, এইটুকু তোমাকে লিখতে হবে। বোঝা গেল ব্যাপারটা? এইটা তুমি যখন লিখবে এটা তখন তোমার কাছে রাফ হিসাবে কাজ করবে, কীভাবে দেখো, আমি যখন পরীক্ষার খাতা লিখবো, এনে দেখতে পেয়েছি প্রথমটার সাথে এটা আসবে NaCl, দরকার পড়ে যদি না বুঝতে পারি তাহলে রাফে ভেঙে নেবো, এরকমভাবে পরীক্ষার হলে ভাঙবো না, রাফে ভেঙে নিব NaCl। ভুল না, তুমি যদি ভেঙেও নাও এরকমভাবে ভুল হবে না। তাহলে এর সাথে NaCl হলো। কার্বনেটের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেলাম, এখানকার হাইড্রোজেন আর এখানকার কী হচ্ছে, অক্সিজেনের সাথে রিয়াকশন করে জল উৎপন্ন করলো। ঠিক আছে, দরকার পড়লে তোমরা এখন এরকমভাবে ভেঙে ভেঙে করো, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। চলো এবার ক্ষারের সঙ্গে রিয়াকশন করাবো, হয়েছে? চলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তোমরা পরেরটা ভাঙো তো নিজে নিজে, চলো হ্যাঁ পরেরটা নিজে নিজে ভাঙো। কী আছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া, সেটা হচ্ছে 1 নম্বর যেটা ক্ষার তোমাকে দিয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তোমার সুবিধা হয়ে গেল। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার রিয়াকশন করাবো, HCl এর রিয়াকশন করাবো, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে একটা জিনিস দেখো, এই 2 এর জন্য কী আসবে গো, এই 2 এর জন্য চোখ কান নাক বন্ধ করে 2+, তাই না? এখানে একটা থাকার জন্য কী হয়ে যাবে, OH মাইনাস, কিন্তু আমরা ব্যালেন্স করবো 2 OH মাইনাস করে দেবো। ঠিক আছে, আচ্ছা এখানে HClটা ভাঙবে কী করে, H+ এবং Cl মাইনাস, H+ এবং Cl মাইনাস। এবার একটা জিনিস বলো, আমি একটু আগে বললাম যে এর সাথে যখন এর রিয়াকশন করবে তখন একটা কী হয়ে গেছে, অ্যানায়ন হয়েছে না? ক্যাটায়ন তো দুটো আছে কিন্তু অ্যানায়ন একটা, তাহলে আমাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য 2 নিব, এখানে 2 এবং এখানে কত হয়ে গেল, 2 হয়ে গেল। দিয়ে কী উৎপন্ন করলো, CaCl2। আর হাইড্রোজেন এবং অক্সিজেন একেবারে সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করবে, জল। বোঝা গেল? চলো পরেরটা কী বলেছে গো, পরেরটা তো আরও ইজি হয়ে গেল, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আরও সহজ হয়ে যাবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দেখো কত সুন্দর জিনিস, তোমাকে মুখস্থ করতে হচ্ছে না। সোডিয়াম হাইড্রোক্সাইড ভাঙবে জলে গিয়ে Na+ এবং OH-। এটা ভাঙবে কীভাবে, বারবার করে লিখবে বাড়িতে, তার 5 বার 6 বার করে লিখবে, তাহলে দেখবে ইজি মুখস্থ হয়ে যাবে। তুমি কি মুখস্থ করবে, তুমি পরীক্ষায় যদি এটা আসে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে HCl এর বিক্রিয়া, তাহলে লিখে দেবো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে HCl এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়, আগে আমরা রিয়াকশন করে দেখে নিব। হ্যাঁ OH মাইনাস হবে, তাহলে Na+ এর সাথে Cl মাইনাস যুক্ত হলো, যে কী হলো, সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করলো। আর H+ OH মাইনাস একেবারে সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করলো, জল উৎপন্ন করলো। ঠিক আছে, এই হচ্ছে রিয়াকশনটা দেখি গাইস। তাহলে আমি দেখো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে নিলাম, আর এবং কার্বনেট এবং বাইকার্বনেট লবণের সাথে রিয়াকশন করে নিলাম। এবার আমরা যেটা করব, জিঙ্কের সঙ্গে বিক্রিয়া অলরেডি তোমরা করে নিয়েছো, জিঙ্কের সাথে এবার HCl এর বিক্রিয়া করব। আমি বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি, দেখো জিঙ্ক হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী একটা ধাতু। ঠিক আছে, এবার তুমি বলবে যে স্যার কেন, এই নাও এর মধ্যে জিঙ্ক আছে, জিঙ্কের একটা তার বললাম। ঠিক আছে, জিঙ্কের একটা তার বললাম, জিঙ্ক কী হবে দেখবে, জিঙ্ক কী করবে, বাইরের কক্ষ থেকে ওর ইলেকট্রন বাইরে বের করে দিবে। তাহলে এই যে ইলেকট্রনগুলো কী হচ্ছে, বাইরে বেরিয়ে গেল জিঙ্কের, এটা তো পুরোটাই জিঙ্ক, কোটি কোটি জিঙ্কের পরমাণু আছে। তাহলে জিঙ্কের পরমাণু কী করবে, বাইরের কক্ষে ইলেকট্রন, বাইরের কক্ষ থেকে ইলেকট্রনটাকে বের করে দিবে। তাহলে বাইরের কক্ষ থেকে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে ইলেকট্রনগুলো কী হলো, এই তারের মধ্যে ফ্রিলি চলে হয়ে গেল। সেই জন্য ধাতুগুলো সহজে কী করতে পারে, ইলেকট্রিসিটিটাকে পরিবহন করতে পারে এই ইলেকট্রনের জন্য। এবং ইলেকট্রন যখন বের করলো তখন এর নেচার কেমন হয়ে যাবে, Zn2+। ঠিক আছে, মানে দুটো ইলেকট্রন বের করে দিচ্ছে, সেই জন্য আমরা কী বলছি, Zn2+। বাইরের কক্ষে দুটো ইলেকট্রন ও বের করে দিচ্ছে। তাহলে আমরা দেখছি জিঙ্ক, কিন্তু আছে কেমন, Zn2+, তারও ZnCl। হ্যাঁ ঠিক আছে, দেখছি জিঙ্ক কিন্তু আদলে ওর হয়ে আছে কেমন, Zn2+। আর এটাকে তুমি যদি ভাঙো তাহলে কী হয় বলো তো, H+ Cl মাইনাস। ঘটনাটা কেমন যেন ঘটে গেল, এখানে তো জিঙ্ক 2+ হয়ে আছে, আর এখানে Cl মাইনাস, ব্যালেন্স তো হবে না, রিয়াকশন তো হচ্ছে না। তাহলে আমাকে কী করতে হবে, এখানে 2 দিতে হবে, এখানে 2, এখানে 2। তাহলে এবার জিঙ্কের সাথে ক্লোরিনের রিয়াকশন হবে এবং কী হবে, জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন করবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ঠিক আছে, হাইড্রোজেনগুলো একেবারে সাথে রিয়াকশন করবে। শোনো, আর একটা জিনিস তোমাদের বলে রাখি, ধাতুর সঙ্গে কোনো অ্যাসিডের বিক্রিয়ায় সবসময় কী হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে।
ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, কারণ অ্যাসিডের মধ্যে H প্লাস আয়ন অ্যাভেলেবেল আছে, তাহলে রিয়াকশন করে সবসময় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ঠিক আছে, একই রকমভাবে এটা লেখার দরকারই পড়ে না। দেখছো ম্যাগনেসিয়াম হয়ে আছে কেমন, ম্যাগনেসিয়াম 2+, এর সাথে যখন HCl রিয়াকশন করাবো তাহলে কী হবে, H+ এবং Cl-, তাহলে 2+, 2- রিয়াকশন লিখে নাও MgCl2+ হাইড্রোজেন গ্যাস। গ্যাসের জন্য আমরা ঊর্ধ্বমুখী একটা তীর চিহ্ন দিলাম। চলো গাইস, নেক্সট কপারের সঙ্গে বিক্রিয়া। দেখো আমি এর আগের দিনও বলেছিলাম যে ধাতুর সক্রিয়তা, এই শোনো, আমরা যদি দেখি, এই শোনো, HClকে তুমি যদি ভাঙো তাহলে কি উৎপন্ন হবে গো, H+ এবং Cl-, H+ এবং Cl-। আমরা আমাদের ধাতুর সক্রিয়তার যেটা শ্রেণী আছে, ধাতুর সক্রিয়তার শ্রেণী তোমাদের এদিকে দেখো নতুন বইয়ে লেখা আছে যে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরিক, Sn, Pb, H, হাইড্রোজেন উপরে আছে, তারপরে কী আছে তোমার, কপার আছে। এটা হচ্ছে একটা টেবিল আছে, আমি টেবিলটা এখানে লিখছি দেখো, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে সক্রিয়তার শ্রেণী, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরিক, Sn, Pb, হাইড্রোজেন, তারপরে কী আছে, কপার। তাহলে কপার দেখো হাইড্রোজেনের নিচে চলে এসছে, তাই না? কপারের সাথে আমি কি করাচ্ছি, হাইড্রোজেনের রিয়াকশন যদি করায় তো নর্মাল টেম্পারেচার হবে না, কারণ কপার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে দেখো কপারটা অনেক নিচে আছে, এমনকি যার সাথে রিয়াকশন করাবো তার থেকেও কি আছে, নিচে আছে। তাহলে সহজে কী হবে, রিয়াকশন হবে না। তার জন্য কী করতে হবে, তোমাকে আবার হিট এনার্জি দিতে হবে। সেই জন্যই বলেছে দেখো তোমাদের ল্যাঙ্গুয়েজ এরকমভাবে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে কপার হাইড্রোজেনের নিচে থাকে, কপারের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের কোনো বিক্রি হয় না। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে কি, HCl নিচ্ছ প্লাস তার সাথে কপার নিচ্ছ আর তার সাথে HCl এর রিয়াকশন করাতে চাইছো, হবে না, লঘু HCl এর রিয়াকশন হবে না। তোমাকে কি করতে হবে, হয় গাঢ় HCl নিতে হবে। গাঢ় HCl মানে কি, যেখানে জলের পরিমাণ কম থাকে, অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে। আর না হলে গাঢ় নিতে হবে, আর না হলে তোমাকে কি করতে হবে, যে টেম্পারেচার, তোমাকে হিট এনার্জি দিতে হবে বাইরে থেকে। তবে বাইরের উপস্থিতিতে গাঢ় ও উত্তপ্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে, দেখো উত্তপ্ত করতে হচ্ছে, গাঢ় এবং উত্তপ্ত করতে হচ্ছে, গাঢ় এবং উত্তপ্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রি হয়। তাহলে কপার দেখে কেমন মনে হবে, Cu2+, এটা ভাঙবে কীভাবে গো, H+, Cl-। এর জন্য কী হবে, হতে হবে গাঢ় লাগবে, আর হিট লাগবে, তাপ শক্তি লাগবে, তাপ, নাহলে কিন্তু হবে না। গাঢ় হতে হবে, গাঢ় কী হতে হবে, HClটা গাঢ় হতে হবে। গাঢ় মানে কী বলো তো, যেখানে গাঢ় অ্যাসিড মানে কি, যেখানে ওই অ্যাসিডের পরিমাণ বেশি আছে, জলের পরিমাণ কম আছে। আর লঘু অ্যাসিড মানে কি, যেখানে অ্যাসিডের পরিমাণ কম আছে, জলের পরিমাণ বেশি আছে। আচ্ছা, তাহলে কি উৎপন্ন হয়ে গেল, CuCl2, কিউপ্রাস ক্লোরাইড। ঠিক আছে, CuCl2, কিউপ্রাস ক্লোরাইড বলেছো তো নাম, হ্যাঁ, কিউপ্রিক ক্লোরাইড, এটার নাম হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড। আর সঙ্গে সঙ্গে কী উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে। ঠিক আছে, হ্যাঁ, এবং কী হবে এটা মনে রাখবে। ঠিক আছে, এটা একটু এক্সেপশনাল, যে কিউপ্রিক ক্লোরাইড উৎপন্ন হচ্ছে এবং কি উৎপন্ন হচ্ছে গো, জল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, কিউপ্রিক ক্লোরাইড এবং জল উৎপন্ন হচ্ছে। এবার তুমি বলো স্যার জল কোথায় আছে, এই যে এর ভেতরে তো অলরেডি আছে গো, অ্যাসিডের মধ্যে কী আছে, গাঢ় আমি নিয়েছি না, অ্যাসিডের মধ্যে জলও অ্যাভেলেবেল আছে, কম আছে কিন্তু জল অ্যাভেলেবেল আছে। যেহেতু তুমি তাপ শক্তি দিচ্ছ, তখন ওই জলটা তোমার রিয়াকশনের মধ্যে চলে আসছে, হাইড্রোজেনের সাথে অক্সিজেন রিয়াকশন করে কী করছে, তোমার জল উৎপন্ন করে দিচ্ছে। তাহলে এটা একটু মনে রাখতে হবে তোমাকে, যে নর্মাল টেম্পারেচারে করবে না, কিন্তু গাঢ় HCl যদি নাও, তাপ শক্তি দাও, তাহলে সেক্ষেত্রে কী হবে, রিয়াকশন করবে এবং রিয়াকশন করে কিউপ্রিক ক্লোরাইড এবং কী হচ্ছে তোমার জল উৎপন্ন করছে। এটা একটু মনে রাখবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কপারকে আমরা শনাক্তকরণ কী করে, ঠিক আছে, কপারকে আমরা শনাক্তকরণ করব কী করে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল বলেছি তোমাদের, যে এখানে কী আছে, বায়ুর, তোমার এক জায়গায় লেখা আছে দেখো, বায়ুর উপস্থিতিতে লেখা আছে না, লেখা আছে তো, তাহলে মিস্টেক বললাম, বায়ুর উপস্থিতিতে মানে কি, অক্সিজেন অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তাহলে অক্সিজেন যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে এই অক্সিজেনটা কার সাথে রিয়াকশন করবে বলো, হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে কি উৎপন্ন করবে, জল উৎপন্ন। কারণ অ্যাসিডের তো গাঢ় আছে, গাঢ়র মধ্যে তোমার জলের পরিমাণ খুব কম। ঠিক আছে, এখান থেকেও নিচ্ছে হয়তো সোর্স পাবে, কিন্তু এখান থেকে বেশি পাবে। তাহলে এটা হয়ে গেল কিউপ্রিক ক্লোরাইড এবং কী হচ্ছে তোমার জল উৎপন্ন করছে। এবার এটা তো একটা রিয়াকশন হয়ে গেল। এবার তোমাদের দেখো লাস্ট যেটা আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ। 3টে টেস্ট টিউবের মধ্যে তোমাকে কী করলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিলাম। 3টের কালার হচ্ছে সেম, জলের মতো কালার। তুমি কী করে বুঝতে পারবে? 3টে টেস্ট টিউবের মধ্যে আমি কী করলাম, 3 ধরনের অ্যাসিড দিয়ে দিলাম। তোমাকে বললাম যে কোনটা হচ্ছে কি তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর আগের দিন আমরা শনাক্তকরণ করেছিলাম, সেটা হচ্ছে H2SO4। কীভাবে করেছিলাম,
বেরিয়াম ক্লোরাইডের সাথে রিয়াকশন করেছিলাম, বেরিয়াম সালফেটের একটা সাদা অদক্ষেপ পড়েছিল, তাই না? বেশ, তাহলে একই রকমভাবে এবার আমরা শনাক্তকরণ করব, সেটা হচ্ছে গিয়ে HCl-কে। দেখো ওরা লিখে দিয়েছে যে তার জন্য তোমাকে কী করতে হবে, ধাতুর সক্রিয়তা শ্রেণীতে কপার নিচে হাইড্রোজেনের নিচে থাকায়, আচ্ছা সরি ভুল বলছি, ওটা কেন পড়ছে, হ্যাঁ এবার দেখো AgNO3-র সাথে একটা রিয়াকশান দেওয়া আছে, সিলভার নাইট্রেট, এটাকে বলে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেটের সাথে আমরা কী করব, HCl এর রিয়াকশান ঘটাবো। এটা ভাঙবে কী করে, আমি তোমাদেরকে বলেছিলাম যে নাইট্রেট মূলক যদি থাকে তাহলে মাথায় কী আসবে, NO3 2-, সালফেট মূলক থাকলে আবার 2- আসবে, সালফেট মূলক থাকলে SO4 2- আসবে, কার্বনেট মূলক থাকলেও কী হবে, মাইনাস আসবে। এবার এটা Ag কী করলাম, প্লাস করে দাও, ঠিক আছে, 2Ag প্লাস, এটা ভাঙবে কী করে গো, H প্লাস এবং Cl-। এটা একটা উৎপন্ন হচ্ছে, নাইট্রেট মূলক একটা আছে সেজন্য একটা উৎপন্ন হলো, কিন্তু আমরা কী করব, ব্যালেন্স করে নেব, ঠিক আছে। বেশ, কারণ এখানে দুটো ক্যাটায়ন হলে দুটো অ্যানায়ন আছে বলে এখানে দুটো ক্যাটায়ন করে নিলাম, কিন্তু সমস্যাটা হয়ে গেল এখানে দুটো আছে, তাই না, আর এখানে আছে কি কটা, একটা, তাহলে আমরা ব্যালেন্স করে নিব, হয়ে গেল। তাহলে Ag-টা ক্লোরিনের সাথে রিয়াকশন করবে, দেখি উৎপন্ন করবে AgCl2, ঠিক আছে। মাই গড, এই শোনো একটা জিনিস দেখো, সিলভার, হাইড্রোজেন, হিলিয়াম, মিথাইল, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, সিলভার। গাইস এদিকে দেখো, ভুল বললাম কেন, সিলভারকে যদি আমরা ব্রেক করি, সিলভার হচ্ছে 47, প্রোটন সংখ্যা কত 47, তাহলে ইলেকট্রন সংখ্যা কত 47 হয়েছে, তোমার হয়েছে। এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম কক্ষে কটা দেবো, দুটো, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে 18টা, তারপরে কক্ষে কটা 18টা, এরকমভাবে দিতে হয়। 2 8 কত 10, 10 8 কত 18, 18 8 কত হলো 36, তাহলে সব বাইরের কক্ষে কটা ইলেকট্রন পড়ে থাকলো, একটা, 36 47 আছে না, দাঁড়াও আপাতত একটা জিনিস করো, নাইট্রেট মূলককে এরকমভাবে ভাঙে না, নাইট্রেট মূলককে এরকম দাও, এটা আমি দেখে বলবো তোমাদের। AgNO3 যেটা আছে, আমি বলেছিলাম সালফেট মূলকের ক্ষেত্রে 2-, কার্বনের মূলকের ক্ষেত্রে 2- এসেছিলো, কিন্তু নাইট্রেট মূলকের ক্ষেত্রে একটা মাইনাস করো, নাহলে করতে পারবো না। তাহলে এটা কী করবে, এটা এরকমভাবে লিখো আপাতত, এটা দেখে বলবো, H প্লাস Cl-। গতবার করেছি তার মানে নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। আচ্ছা তাহলে কী হলো বলো, তাহলে এবার যেটা হচ্ছে সিলভার ক্লোরাইড উৎপন্ন হচ্ছে AgCl, ঠিক আছে, সিলভার ক্লোরাইড AgCl, এবং নাইট্রেট মূলক থাকে, তোমরা জানো যে নাইট্রেট মূলক যদি কোনো জায়গায় থাকে, তাহলে আমি এর আগের দিন বলেছিলাম মনে হচ্ছে, নাইট্রেট মূলক থাকলে কী হবে, একবারে করে দিয়েছে নাকি, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, আচ্ছা ঠিক আছে, এখানকার H প্লাস এখানকার NO3- একেবারে সাথে রিয়াকশন করবে, এবং এই দুটো রিয়াকশন করে কি উৎপন্ন করবে, HNO3 উৎপন্ন করবে। বোঝা গেল ব্যাপারটা। Ag-টা Cl- এর সাথে AgCl এর একটা অদক্ষেপ পড়ছে, এবং H প্লাস এবং HNO3 একেবারে সাথে রিয়াকশন করে HNO3 অ্যাসিড উৎপন্ন করছে। তাহলে এখানে বলেছে যে এই যে অদক্ষেপটা যেটা উৎপন্ন হয়েছে, বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে, এটা হচ্ছে কেমন অদক্ষেপ, এটা হচ্ছে সাদা একটা অদক্ষেপ, এটা হচ্ছে সাদা একটা অদক্ষেপ ফেলবে, ঠিক আছে, সাদা একটা অদক্ষেপ ফেলবো। তাহলে আমরা তখন বুঝতে পারবো যে AgCl এর সাথে যেই অ্যাসিডটা রিয়াকশন হবে, AgCl এর সাথে দেখা গেলো তোমার সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন হচ্ছে না, নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন হচ্ছে না, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশন হলো, এবং সঙ্গে সঙ্গে কী হলো, একটা সাদা অদক্ষেপ ফেলো টেস্ট টিউবে, তখনই বুঝতে পারবে যে নিশ্চয়ই তাহলে HCl-টা কী আছে, HCl-টা হচ্ছে গিয়ে এই যে অ্যাসিডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, কারণ একমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সিলভার নাইট্রেটের রিয়াকশন করে সিলভার ক্লোরাইড উৎপন্ন করবে, ঠিক আছে। বেশ, এটা হচ্ছে শনাক্তকরণ। তাহলে শনাক্তকরণটা দেখে নিবে। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে, এই যে অদক্ষেপটা উৎপন্ন হলো, AgCl যেটা অদক্ষেপ উৎপন্ন হলো, সেটা AgCl যেটা অদক্ষেপ উৎপন্ন হলো, সেই অদক্ষেপটা এটা শিওর হওয়ার জন্য, যেটা বেরিয়াম সালফেটের তো অদক্ষেপ হতে পারে, বেরিয়াম সালফেটের অদক্ষেপটা কেমন ছিল, সাদা ছিল না, তাহলে এই অদক্ষেপটা কী হয়ে যাবে, অ্যামোনিয়াম ক্লোরাইডে যদি জল নিয়ে নাও, যেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH, দেখো NH4OH নিয়েছে না, এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে রিয়াকশন করবে, এবং রিয়াকশন করে কি উৎপন্ন করছে, একটা যৌগ, জলে দ্রাব্য একটা যৌগ উৎপন্ন করছে, যেটা হচ্ছে, এটার নামটা মনে রাখতে হবে তোমাকে, মানে একটা যৌগ উৎপন্ন করছে, সেটা হচ্ছে AgNH3 2, আর ব্যাকেট দিয়ে হচ্ছে তোমার Cl, AgNH3 2 ব্যাকেট দিয়ে হচ্ছে Cl, সিলভার নাইট্রেটে একটা লবণ উৎপন্ন করছে, আর কোনো কিছু না, শেষে জল। কী হলো দেখো,
এটাকে যদি ভাঙি তাহলে কি হবে, একটু আগে বললাম যে এজি প্লাস সিএল মাইনাস, ঠিক আছে। এটাকে যদি ভাঙা যায় তাহলে কি হবে, NH4 প্লাস OH মাইনাস। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, দেখো এবার সম্পর্কটা হচ্ছে কেমন, যে এজিটা তো NH4 এর সাথে রিয়াকশান করবে, ঠিক আছে। এদিকে তাকাও, আমি কি বললাম যে যেই অদক্ষেপটা উৎপন্ন হলো সাদা অদক্ষেপ, সেই সাদা অদক্ষেপটা আবার কি হচ্ছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশান করে অ্যামোনিয়ার জলটাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলে। অ্যামোনিয়ার সাথে যদি এখনো জল রিয়াকশন করে তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে কি উৎপন্ন করছে, AgNH3 বলে একটা লবণ উৎপন্ন করছে, যেটা জলে দ্রবীত হয়ে যাচ্ছে, মানে কোনো কালার দেবে না, প্লাস জল উৎপন্ন করছে। রিয়াকশনটা কীভাবে মনে রাখবো, যে এটাকে ভাঙবো, এই দুটোকে ভাঙবো, ঠিক আছে। ভাঙার পর এখানে কি পেয়েছি Ag, আর Agর সাথে কী করবো, NH4টাকে যুক্ত করব। এবার NH4-এ দেখো এখানে তো কম নেই, অসংখ্য আছে, ঠিক আছে, এখানে কম নেই, অসংখ্য আছে। তাহলে NH4 OH এর সাথে যখন রিয়াকশন করাচ্ছি তখন কী করছি, দেখো Agর সাথে NH4, এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দাও, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন তুমি যদি সরিয়ে দাও তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে বলো তো, NH3 হয়ে যাবে না। তাহলে একটা লবণ উৎপন্ন করছে, সেটা হচ্ছে AgNH3 আর এই ক্লোরিনটা এসে এর সাথে যুক্ত হয়ে যাবে। আর তুমি যদি বলে যে ক্লোরিন এরকম এসে কেন যুক্ত হচ্ছে, ইলেকট্রনের প্রতি একটা অ্যাফিনিটি থাকে ওর, সেই জন্য ক্লোরিনটা এর সাথে গিয়ে তোমার একটা যুক্ত হয়ে যাচ্ছে। আর এখানকার একটা হাইড্রোজেন এখানকার অক্সিজেনের সাথে রিয়াকশন, OH এর সাথে রিয়াকশন করে কি উৎপন্ন করছে, জল উৎপন্ন করছে। একটু কঠিন রিয়াকশন, কিন্তু মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করে কিছু করার নেই, ঠিক আছে। এখান থেকে যে একটা হাইড্রোজেন সরবে, মানে এটাকে আমি ভেঙে দেখাচ্ছি, এটা রিয়াকশন করছে, ঠিক আছে, এর সাথে, কিন্তু এটা ভেঙে কীভাবে, এদিকে ধরো H প্লাস আর এদিকে ধরো NH3 প্লাস, তাহলে এর সাথে এটা রিয়াকশন হয়ে গেল, তো AgNH3 বলে একটা যৌগ উৎপন্ন করছো, আর ক্লোরিনটা ওর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, আর এই H প্লাস OH মাইনাসের সাথে রিয়াকশন করে কী উৎপন্ন করছে, তোমার জল। একটু মনে রাখার জন্য লিখে রাখো, যাতে পরে কেমিস্ট্রি এইটুকু পর্যন্তই থাক। এরপর দিন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের যতগুলো রিয়াকশন করলাম সবগুলো রিয়াকশন তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, যেই জায়গায় আমার একটু সমস্যা হলো সেটা আমি এরপর দিন বলার চেষ্টা করবো।